Hello everyone, welcome to 10 Minute School live class. তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো কিনা তোমাদের সবাইকে জানাই আমাদের আজকের ক্লাসে ওয়েলকাম। এন্ড আমরা রিসেন্টলি জানতে পেরেছি বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলোতে অংশ নেয়। সো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। সো আমরা আজকে একটা অসাধারণ কেমিস্ট্রি লাইভ ক্লাস করতে যাচ্ছি। সো লাইভ ক্লাসের সবচেয়ে বড় মজা কিন্তু কমেন্ট করার মধ্য দিয়ে। সো আমি চাই কন্টিনিউয়াসলি এই ক্লাসটিকে তোমরা কমেন্ট করতে থাকবে এবং শেয়ার করবে যাতে করে তোমার বন্ধুরাও এই ক্লাসটাতে অংশ নিতে পারে। সো প্রথম যে কাজটা করে ফেলো সেটা হচ্ছে তোমরা বাংলাদেশের বা বিশ্বের কোন প্রান্ত থেকে এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো সেটা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। কে কোন জেলা থেকে বা কোথা থেকে এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো আমাদেরকে কমেন্ট করে জানাও। আমি পুরো ক্লাস জুড়ে এই তোমাদের কমেন্টগুলো পড়ে সেখানে যে প্রশ্নগুলো তোমরা আমাকে উপস্থাপন করবে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই হোপ তোমরা কমেন্ট করতে থাকবে এবং ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না। আজকের ক্লাসটিতে আমরা মূলত তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট এবং খুব সোজা। সো তোমাকে আমি অল্প কিছুক্ষণ চেষ্টা করি এই পুরো অধ্যায়টিকে বুঝিয়ে দিতে পারবো। সো আমি তোমাদের কয়েকটি কমেন্ট পড়ে নিই। সো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় 120 জনের মতন মানুষ এই ক্লাসটিতে উপস্থিত আছে। আমি দেখতে পাচ্ছি রূপা এসেছে চিটাগাং থেকে, উৎস এসেছে কিউসিএসসি, ফুল ফর্মটা যদিও আমি জানি না, প্রামাণিক এসেছে ঢাকা ফার্মগেট থেকে, তারপরে গ্রিন কেমিস্ট্রি আমাদের সাথে আছে ব্রিসবেন, অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে সাদ হোসেন আমাদের ক্লাসে উপস্থিত আছে, রং পেন্সিল এসেছে চাঁদপুর থেকে, তো থ্যাংক ইউ। এবং আমাকে এইমাত্র শাহজালাল বলল ভাইয়া ম্যাথ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করেন। ইয়েস, অবশ্যই করবো, আই প্রমিস ইউ। তোমাদের কার কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে সুবিধা হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো লেটস স্টার্ট দ্য গেম নাও। সো তড়িৎ রাসায়নিক কোষ, এই কোষটার মানে কি? তড়িৎ রাসায়নিক কোষ এমন একটি ব্যবস্থা যা দুইটা ধরনের শক্তির মধ্যে রূপান্তর করে থাকে। তড়িৎ রাসায়নিক কোষ এটা একটা হচ্ছে তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি, আরেকটা হচ্ছে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। এই দু ধরনের শক্তির মধ্যে ইন্টারচেঞ্জ করে থাকে। তড়িৎ রাসায়নিক কোষ কি? এই প্রশ্নের উত্তরে বলবে যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে এবং রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হতে পারে তাকেই বলা হয়ে থাকে তড়িৎ রাসায়নিক কোষ। খুব সিম্পল। তড়িৎ রাসায়নিক কোষ হয় দুই ধরনের, তড়িৎ বিশ্লেষণ কোষ এবং ভোল্টার কোষ। আমাদের আজকের এই প্রথম ক্লাসটিতে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসটিতে তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করব। সো তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে উপস্থিত আছো, আমি এখন মেইন টপিক শুরু করব। সো এই মুহূর্তে আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে করে তোমরা ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধুদের হোম পেজেও ভিডিওটি পাঠিয়ে দাও যাতে করে তারাও এই এইচএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে তড়িৎ বিশ্লেষণের কাজটিতে অংশ নিতে পারে। তোমাদেরকে এখন একটি প্রশ্ন করছি, কমেন্টে আমাকে উত্তর জানাও। তড়িৎ বিশ্লেষণ কোষ, এই তড়িৎ বিশ্লেষণ কোষে কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? অপশন এ হচ্ছে ইলেকট্রিসিটি বা তড়িৎ শক্তি কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়, আর অপশন বি হচ্ছে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়। আমাকে কমেন্টে এ অথবা বি লিখে জানাও তড়িৎ বিশ্লেষণ কোষ কোন ধরনের শক্তির পরিবর্তন করে থাকে। তড়িৎ বিশ্লেষণ কোষ কোন ধরনের শক্তির পরিবর্তন ঘটিয়ে থাকে আমাকে তোমরা কমেন্টে জানাও। অ্যাজ ইউজুয়াল তোমরা কমেন্ট করতে কখনো কমেন্ট করা বন্ধ করবে না। আই আর্নেস্টলি রিকোয়েস্ট করি তোমাদেরকে যাতে করে তোমরা যত বেশি পারো আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো এবং ক্লাসটাকে বেশ জমিয়ে তুলতে হবে আমাদের আজকে।
ওকে, ইয়েস, কারেক্ট অ্যান্সারে তো আমার কমেন্ট সেকশনটা প্রায় ভরে গেছে, দেখতেও ভালো লাগছে। নামগুলো বলে দিচ্ছি। তুহিন কারেক্ট অ্যান্সার দিয়েছে, হৃদয় দে, রিজভি, তারপরে অমি, ফাহিম আহমেদ, তুহিন আবার অ্যান্সার দিয়েছে, অমি আবারও অ্যান্সার দিয়েছে, তুহিন 4-5 বার অ্যান্সার দিচ্ছে। বাড়ির অ্যান্সার কারেক্ট হয়েছে, আমেনা মজুমদার উষার অ্যান্সার কারেক্ট হয়েছে, রং পেন্সিল তোমার অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। সো সবাই বুঝতে পেরেছো অধিকাংশ অলরেডি যে কারেক্ট অ্যান্সার কোনটি। কারেক্ট অ্যান্সার হচ্ছে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিসিটিতে পরিণত হবে। তড়িৎ রাসায়নিক কোষে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিসিটিতে পরিণত হবে। কিভাবে হয় সেটাই আমরা এখন হাতে কলমে এখানে বোঝার চেষ্টা করব। আমাদের আজকের এই 7টার ক্লাসটি পুরোটুকুই তড়িৎ বিশ্লেষণ কোষের উপরে, আর রাত 9টার ক্লাসটি হবে ভোল্টার কোষের উপরে। দুটো ক্লাসেই একটা বিশাল অংশ জুড়ে শুধু ম্যাথ প্রবলেম আলোচনা করা হবে, আই প্রমিস। তো শুরু করা যাক। আসুন, আমাদের এখন যে আলোচনার বিষয় সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে কেমিক্যাল এনার্জি কিভাবে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়। তো আমরা এখন কিছু কমন বেসিক ধারণা বোঝার চেষ্টা করব। আমাকে কমেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে জানাতে হবে। একটা হচ্ছে, লক্ষ্য করো, এরকম একটা পাত্র নেওয়া হলো, নিয়ে তার মাঝখানে দুইটা রডের দণ্ড ডুবিয়ে দেওয়া হলো, ধাতব দণ্ড ডুবিয়ে দেওয়া হলো। এই ধাতব দণ্ডগুলোর নাম কি আমাকে কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। এই দ্রবণ ভর্তি পাত্রের মধ্যে যেই ধাতব দণ্ডগুলো ডুবানো হয়ে থাকে তার নাম কি আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি ততক্ষণ ছবিটা সম্পন্ন করি আঁকা। তোমরা কমেন্টে আমাদেরকে জানাবে এই ধাতব দণ্ডগুলোর নাম কি। তোমরা কমেন্টে আমাদেরকে এই কালো ধাতব দণ্ড দুটির নাম এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, সো আমরা একটি মোটামুটি তড়িৎ বিশ্লেষণ কোষ এঁকে ফেলেছি। দুটো ধাতব দণ্ড একটা লিকুইডের মধ্যে ডুবানো আছে, বাহিরে তার দিয়ে দুটো দণ্ড একটা ব্যাটারির প্লাস মাইনাস প্রান্তের সাথে লাগানো থাকে, একটা ব্যাটারির প্লাস মাইনাস প্রান্তের সাথে লাগানো থাকে। সো ইয়েস, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। জানতে চাওয়া হয়েছিল ধাতব দণ্ডটির নাম কি। ইয়েস, একজন লিখেছে অ্যানোড ক্যাথোড। হ্যাঁ, অ্যানোড ক্যাথোড ঠিক আছে, বাট অ্যানোড ক্যাথোডকে একসাথে কি বলা হয় সেটি হচ্ছে মেইন প্রশ্ন। আচ্ছা, সবাই অ্যানোড ক্যাথোড লিখছো। আমার অ্যানসারটা যেটা আসা উচিত ছিল সেটা হচ্ছে এই দুটাকেই বলা হয়ে থাকে ইলেকট্রোড। ইলেকট্রোড, এই দুটো দণ্ডকেই বলা হয়ে থাকে ইলেকট্রোড। এখন ইলেকট্রোড হচ্ছে এমন একটা ধাতব দণ্ড যার মধ্য দিয়ে ইলেকট্রন যাতায়াত করে, তাই একে ইলেকট্রোড বলা হয়। ইলেকট্রোড, এই বাঁ দিকের ইলেকট্রোডটা ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যুক্ত আছে, বাঁ দিকের ইলেকট্রনটা ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যুক্ত আছে, তাই এই বাঁ দিকের ইলেকট্রনটার চার্জ হয়ে যাবে পজিটিভ, আর ডান দিকের ইলেকট্রনটা ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে যুক্ত আছে, তাই ডান দিকের ইলেকট্রনটার চার্জ হয়ে যাবে নেগেটিভ। এইবার ইলেকট্রোড দুই রকম হয়ে থাকে। এক ধরনের ইলেকট্রনকে বলা হয়ে থাকে অ্যানোড, আরেক ধরনের ইলেকট্রোডকে বলা হয় ক্যাথোড। আমি প্রথম ইলেকট্রোডের নাম দিলাম এ আর দ্বিতীয় ইলেকট্রোডের নাম দিলাম বি। তোমরা আমাকে কমেন্টে জানাও এখানে এ আর বি, এই অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। স্পেসিফিক্যালি বলতে হবে এ হচ্ছে অ্যানোড অথবা ক্যাথোড, এটা আমাকে এখনই তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনো ক্লাসটিকে শেয়ার করনি, আমি তোমাদেরকে অনুরোধ করছি এই মুহূর্তে ক্লাসটিকে শেয়ার করে ফেলো, যাতে করে তোমার হোম পেজের প্রতিটি বন্ধু রসায়নের এই ক্লাসটির রস আস্বাদন করতে পারে। সো ইয়েস, আমি একটু আগের কারেক্ট অ্যান্সার গুলোর মধ্যে দেখতে পাচ্ছি অনেকে অবশেষে বিপুল রয় ইলেকট্রোড কারেক্ট অ্যান্সারটি দিয়েছিল। নওফেলের কারেক্ট হয়েছে, সীমান্ত দাস কারেক্ট অ্যান্সার দিয়েছে,
জেইন কারেক্ট অ্যান্সার দিয়েছে, ইয়েস। ওকে, সবাই বলছো এইখানে অ্যানোড হচ্ছে এ আর ক্যাথোড হচ্ছে বি। যারা এটা বলেছো তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। অ্যানোড অবশ্যই এ বা দিকেরটা আর ক্যাথোড অবশ্যই ডান দিকেরটা। সবসময় মনে রাখবে আঁকার সময় নিয়ম হচ্ছে অ্যানোডকে বা দিকে আঁকা, ক্যাথোডকে ডান দিকে আঁকা, এটা হচ্ছে নিয়ম। এখন সবচেয়ে বড় ভুল তোমাদেরকে ধরিয়ে দিই, এখানে এই চ্যাপ্টারের মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা। মানুষের ভুল ধারণা হচ্ছে অ্যানোডের চার্জ পজিটিভ হয়, মানুষের ধারণা হচ্ছে অ্যানোডের চার্জ পজিটিভ হয়, ক্যাথোডের চার্জ নেগেটিভ হয়। তোমরা কতজন এটাকে সঠিক বলে মনে করো কমেন্টে ইয়েস লিখো, যারা ভুল বলে মনে করো তারা নো লিখো। অ্যানোড পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ এই কথাটা সবসময় সত্য। কতজন অ্যাগ্রি করো আর কতজন ডিসঅ্যাগ্রি করো আমাকে কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। সো আমি দেখতে পাচ্ছি এই ক্লাসটি বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তোমাদের কমেন্টের কারণে। সো তোমরা যারা প্লাস এবং মাইনাস দিয়ে অ্যানোড ক্যাথোড চিনিয়ে রাখো তাদেরকে একটু বলে রাখি, অ্যানোড ক্যাথোড প্লাস মাইনাস দিয়ে কখনো ডিটারমাইন করা যাবে না। এই ক্ষেত্রে অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস হয়েছে সেটা সত্য, বা সকল ক্ষেত্রে হবে না। অ্যানোডের সংজ্ঞা হচ্ছে যেখানে জারণ ঘটে, আর ক্যাথোডের সংজ্ঞা হচ্ছে যেখানে বিজারণ ঘটে। যেখানে জারণ ঘটে সেটাকে বলা হয় অ্যানোড, আর যেখানে বিজারণ ঘটে সেটাকে বলা হয় ক্যাথোড। জারণ ঘটার মানে হচ্ছে ইলেকট্রন প্রদান করা। ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হলো, এটা হচ্ছে একটা জারণ। আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হলো, এটা হচ্ছে ডিফারেন্স। সবাই ডিফারেন্সটা ক্লিয়ারলি বুঝতে হবে। অ্যানোডে জারণ ঘটে তার মানে অ্যানোডে সবসময় ইলেকট্রন দান হবে, ক্যাথোডে বিজারণ ঘটে তার মানে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রায় 250 মতন স্টুডেন্ট এখন ক্লাসে উপস্থিত ছিল। আই এম ভেরি প্রাউড অফ ইউ। ভিডিওটি কিন্তু শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে ভুলবে না, বিকজ তোমার অনেক বন্ধুই হয়তো এই অ্যানোড ক্যাথোডের এই ভুলটা করে বসতো। ভুলটা অ্যানোড প্লাস আর ক্যাথোড মাইনাস, এটা ভুল। এটা শুধু এই ক্ষেত্রে সত্যি, সব ক্ষেত্রে সত্যি হবে না। অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞা নিতে হবে জারণ আর বিজারণ দিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের এখনো কমেন্ট করে চালিয়ে যাচ্ছ। সো অনেকেই বলেছো যে ইয়েস তোমরা মনে করো ওই স্টেটমেন্টটি কারেক্ট ছিল। যারা কারেক্ট মনে করো তাদের ভুলটা আমি কিছুক্ষণের মধ্যে ভাঙতে যাব, কোনো সমস্যা নেই। সো অ্যানোড জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। এইখানে কি ঘটছে আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিই। সোডিয়াম ক্লোরাইডকে যদি এইখানটাতে তড়িৎ বিশ্লেষিত হতে দেওয়া হয়, ধরো একটা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ নেওয়া হয়েছে, এর মধ্যে সোডিয়াম প্লাস আয়ন আছে, ক্লোরাইড মাইনাস আয়ন আছে। তোমরা জানো প্লাস মাইনাসের দিকে চলে যাবে, প্লাস এই মাইনাস তড়িৎদ্বারের দিকে চলে যাবে, কারণ প্লাস আর মাইনাস আকর্ষণ করে। সোডিয়াম এখানে যাওয়ার পরে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে। কোত্থেকে গ্রহণ করবে? দেখো এই তড়িৎদ্বারটা নেগেটিভলি চার্জড, যেহেতু এই তড়িৎদ্বারটা নেগেটিভলি চার্জড তার এইখানে অনেক ইলেকট্রন আছে। সোডিয়াম প্লাসটা এই তড়িৎদ্বারে যাওয়ার পরে এই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করবে, করে সে মুক্ত সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। এই প্রক্রিয়াটি হচ্ছে একটি জারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি আমি ভুল বলেছি, এই প্রক্রিয়াটি হচ্ছে বিজারণ প্রক্রিয়া, কারণ এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে। যেহেতু এই প্রক্রিয়াটি বিজারণ প্রক্রিয়া তাই এই তড়িৎদ্বারকে আমরা ক্যাথোড বলতে পারি। যেহেতু এই প্রক্রিয়াটি বিজারণ প্রক্রিয়া তাই আমরা এই তড়িৎদ্বারকে আমরা ক্যাথোড বলতে পারি। এবার আসা যাক এই তড়িৎদ্বারে কি হবে সেটার ঘটনায়। ক্লোরাইড মাইনাস আয়ন প্লাস তড়িৎদ্বারের দিকে যাবে, কারণ মাইনাস তো প্লাসকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। ক্লোরাইড মাইনাস এই তড়িৎদ্বারে যাবে, তাকিয়ে দেখো এই তড়িৎদ্বারের চার্জ হচ্ছে প্লাস, তার মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে। এই মাইনাসটা তার একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ক্লোরাইড পরমাণুতে পরিণত হবে।
ক্লোরাইড পরমাণুতে পরিণত হবে। তার মানে এখানে ইলেকট্রন দান করবে, তার মানে এখানে ঘটছে জারণ। যেহেতু এই তড়িৎদ্বারে জারণ ঘটবে, তাই এই তড়িৎদ্বারের নাম হবে অ্যানোড। এবং এইভাবে আমরা অ্যানোড ক্যাথোডকে নির্বাচন করব। অ্যানোড ক্যাথোড নির্বাচন করার ওয়ে হবে, যেই তড়িৎদ্বারে বিজারণ ঘটবে সেটাকে আমরা নাম দিয়েছি ক্যাথোড, আর যেই তড়িৎদ্বারে জারণ ঘটবে তার নাম দিয়েছি আমরা অ্যানোড। এই যে দুটো বিক্রিয়া, প্রতিটা বিক্রিয়া যে একটা করে তড়িৎদ্বারে ঘটলো, এই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে অর্ধ বিক্রিয়া বা হাফ রিঅ্যাকশন। এই বিক্রিয়াগুলোকে বলা হয়ে থাকে অর্ধ বিক্রিয়া বা হাফ রিঅ্যাকশন। সো আই হোপ তোমরা এতক্ষণ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। আসো তোমাদের প্রশ্নগুলোর আবার আমি একটু জবাব দিয়ে নিই, এবং অলওয়েজ তোমাদেরকে বারবার মনে করিয়ে দিব যে একটি শিক্ষাগত উদ্যোগ তখন সফল হবে যখন তোমরা এটাকে প্রচার করবে তোমার বন্ধুদের মাঝখানে। তোমার যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, প্লিজ ডু শেয়ার দিস ক্লাস উইথ ইউর ফ্রেন্ড, যাতে করে তারাও তড়িৎ রসায়ন সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান নিজেরা করে ফেলতে পারে। সো আসো, আমরা তড়িৎ বিশ্লেষণ এখন প্রাথমিক ধারণাটা পেলাম। তো যেই জিনিসটা প্রমাণ করার জন্য এই আলোচনাটা আমি শুরু করেছিলাম সেটি ছিল এইখানটাতে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। কিভাবে লক্ষ্য করো, তাকিয়ে দেখো। তড়িৎদ্বার দুটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, তড়িৎদ্বার দুটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। এই তড়িৎদ্বারে সে ইলেকট্রন দিচ্ছে আর এই তড়িৎদ্বারে ইলেকট্রন নিচ্ছে। সো আমরা এইখানটাতে যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা আমি একটু উপরে লিখে রাখি, কারণ আমরা সবাই একটু কনফিউজ হয়ে যেতে পারি। এইখানটাতে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তির রূপান্তর ঘটানো হচ্ছে। এখানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়েছে। আমি মনে হয় একটু আগে উল্টা বলেছিলাম। তো তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে কিভাবে লক্ষ্য করো। বাইরে একটা ব্যাটারি বসানো হয়েছে, এই ব্যাটারি হচ্ছে তড়িৎ শক্তি। এই ব্যাটারিটা বসানোর কারণে এখানে প্লাস মাইনাস আধানের সৃষ্টি হয়েছে। সেই প্লাস মাইনাস দেখে আয়নগুলো তড়িৎদ্বারে চলে গিয়েছে, গিয়ে ইলেকট্রন গ্রহণ বর্জন করে বিক্রিয়া ঘটিয়েছে। তো আলটিমেট ফলাফলে এইখানে আমরা পেয়েছি বিক্রিয়া, আর তার উৎস ছিল এই তড়িৎ। এই বাইরের তড়িৎ ভেতরে বিক্রিয়া ঘটিয়েছে। কেউ যদি জিজ্ঞেস করে তড়িৎ বিশ্লেষণ কোষের সংজ্ঞা কি, বলতে হবে যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয়ে থাকে তড়িৎ রাসায়নিক কোষ। কিভাবে হয় আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো। ইলেকট্রোড কি সংজ্ঞা যদি জিজ্ঞেস করে, বলবে যে তড়িৎদ্বার দ্বারা বাহিরের বর্তনী আর ভেতরের দ্রবণের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়, ইলেকট্রন চলার রাস্তাটাকে বলা হয়ে থাকে ইলেকট্রোড। অ্যানোডের সংজ্ঞায় বলবা যেখানে জারণ ঘটে সেটা অ্যানোড, আর যেই তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেইটা ক্যাথোড। প্লাস এবং মাইনাস দিয়ে জারণ অ্যানোড ক্যাথোড সবসময় বোঝা যাবে না। তোমরা যদি এতটুকু বুঝতে পারো, আই এম ভেরি ভেরি হ্যাপি। তোমরা এই ক্লাসের অর্ধেকের বেশি জিনিস অলরেডি বুঝে ফেলেছো, কারণ এরপরে আমরা মোস্ট অফ দ্য টাইম শুধু ম্যাথ প্রবলেম গুলোকে সলভ করব। সেটা করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা একটু আমাদেরকে এখন জানাও। এটা আমাদের একটা ছোটখাটো সার্ভে হয়ে যাবে যে তোমরা কে কোন কোন স্কুল বা কলেজের স্টুডেন্ট, আমাদেরকে এক্ষুনি তোমরা একটু কমেন্ট করে সেটা জানিয়ে দাও। কে কে কোন কলেজ বা স্কুলের স্টুডেন্ট এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। এবং হঠাৎ করে দেখলাম আমাদের ভিউয়ার কমে গিয়েছে, তার মানে হয়তো তোমরা শেয়ার করা থামিয়ে দিয়েছো। যারা ক্লাসটিতে উপস্থিত আছো, প্লিজ ডু শেয়ার দিস ভিডিও। ওকে, সো একজন লিখেছে ভাইয়া বেশি বেশি ক্লাস চাই কেমিস্ট্রি। অবশ্যই, আই প্রমিস আগামী রবিবার তোমাদের জন্য আরেকটা কেমিস্ট্রি ক্লাস নিব এবং চেষ্টা করব আগামী সপ্তাহে আরো কিছু কেমিস্ট্রি ক্লাস নেওয়ার জন্য। আমানি হাসনাত ভিকারুননিসা নুন কলেজের এসেছে। মুন্সি হাদিউল্লাহ আমার অনেক রেগুলার স্টুডেন্ট, সে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের। হাই মুন্সি হাদিউল্লাহ। প্রীতম দাস কাপাসিয়া ডিগ্রি কলেজের। ভেরি নাইস। আগ্রাবাদ মহিলা কলেজ থেকে রূপা এসেছে। লক্ষ্য করে দেখো, তোমরা যখন নামগুলো পড়বে তোমাদের একটু গর্ববোধ হবে যে তুমি হয়তো চিটাগাঙে বসে আছো, সেইখান থেকে বসে তুমি বাংলাদেশের 64 জেলার স্টুডেন্টের সাথে ক্লাস করেছো। এই জাতীয় একটা ভালো উদ্যোগ সবগুলো জেলায় আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তার জন্য দয়া করে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। তো আমরা একটু সময় নষ্ট না করে
এখনই চলে যাই আমাদের ক্লাসের মেইন টপিকগুলোতে। তো আমরা এতক্ষণ পর্যন্ত শিখতে পারলাম যে আমরা আলোচনা করছি তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে, তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে। এবং আমরা জানতে পারলাম তড়িৎ রাসায়নিক কোষে কি ঘটে। তড়িৎ রাসায়নিক কোষে আমরা বাহিরে থেকে তড়িৎ শক্তি সাপ্লাই করি, ভেতরে বিক্রিয়া ঘটে বা রাসায়নিক শক্তির রূপান্তর ঘটে। বিক্রিয়া ঘটার ফলে কি হয়? অ্যানোড আর ক্যাথোডের ঘটনা ঘটবে। অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়া ঘটার ফলে ক্যাথোডে জমা হয়, ক্যাথোডে ধাতু জমা হয়। ধাতুগুলো সাধারণত ক্যাথোডের দিকে যায়। তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে ক্যাথোডের নাম ক্যাথোড কেন, বলবা ক্যাথোডগুলো তড়িৎ রাসায়নিক কোষে ক্যাটায়নকে নিজের দিকে আকর্ষণ করে, ক্যাটায়ন আর অ্যানায়নকে আকর্ষণ করে দেখে অন্যটার নাম হচ্ছে অ্যানোড। তো ক্যাথোডে হচ্ছে ধাতু জমা হয় মোস্টলি। তো আমাদের এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ হচ্ছে কতটুকু ধাতু জমা হবে আর কতটুকু ধাতু জমা হবে না, এইগুলো নিয়ে প্যাচাল। সো আমরা এক্ষুনি ম্যাথ প্রবলেম শুরু করতে যাচ্ছি। সেই ম্যাথ প্রবলেমগুলো বোঝার এই সূত্রটা আলোচনা করতে হবে। সেই সূত্রটার খুব সুন্দর একটা নাম আছে, তোমরা সবাই জানো, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র। ফ্যারাডের সূত্র কমেন্টে জানিয়ে দাও ফ্যারাডের কয়টি সূত্র রয়েছে। ফ্যারাডের কি 4টি সূত্র আছে, 2টি নাকি 3টি সূত্র আছে? এক্ষুনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। আমরা আজকে এই ফ্যারাডের সূত্রগুলো শিখব। ফ্যারাডের সূত্রের মেইন টপিকগুলো আমি আজকে তোমাদেরকে ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করব যে এই ফ্যারাডের সূত্রে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। তোমাদের যে সামনে এইচএসসি পরীক্ষা, সেইখানটাতে ফ্যারাডের সূত্র থেকে তুমি অবশ্যই প্রশ্ন কমন পেতে পারো। সো আমি তোমাদের প্রশ্নের উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করছি। তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম ফ্যারাডের মোট কতটি সূত্র তোমাদের বইতে রয়েছে। কেউ যদি একদিনও স্কুলে যেয়ে থাকে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমনটি ভাবে উদাহরণ দিয়েছে রাকিন ইসলাম, দীপ্ত, অপসরা, ফাতিহা নাফিম, রেজা, লিজা চৌধুরী, থ্যাংক ইউ। একজন এই কোশ্চেনের অ্যান্সার ভুল দেয়নি। তোমরা বুঝা গেল সবাই লাইফ অন্তত একবার হইলেও স্কুলে গেছে, সবাই জানে ফ্যারাডের সূত্র হচ্ছে 2টি। তো আসো আমরা ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা করি। প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র কি কথা বলে সেটা আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিতে চাচ্ছি। ফ্যারাডের প্রথম সূত্র তোমাদেরকে যেই বুলিটা বলে সেটা মোটামুটি এই রকম। আমরা একটু আগেই বললাম যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ধাতু জমা হয়। তো কত গ্রাম ধাতু জমা হবে সেইটা নিয়ে হচ্ছে মেইন আলোচনা। কতখানি ধাতু জমা হবে, তো আমাদের মেইন আলোচনা হচ্ছে কতখানি ধাতু জমা হবে, কতখানি ধাতু জমা হবে সেটা নিয়ে আমাদের মেইন আলোচনা। তো জমা হওয়া ধাতুর পরিমাণ W গ্রাম। আমরা ধরলাম জমা হওয়া ধাতুর পরিমাণ W গ্রাম, অর্থাৎ 1 গ্রাম 2 গ্রাম যাই হোক না কেন সেটাকে আমরা W বলছি। আর যে পরিমাণ তড়িৎ চালনা করলাম সেই চার্জের পরিমাণ হচ্ছে Q। তার মানে আমি বাহিরের যে ব্যাটারি বসিয়েছি সেখান থেকে Q পরিমাণ চার্জ সাপ্লাই করছি। তো Q পরিমাণ চার্জ সাপ্লাই করে আমি W পরিমাণ ধাতু জমা করতে চাই। তাহলে সূত্র, প্রথম সূত্র বলে W is proportional to Q। প্রথম সূত্র বলে থাকে W is proportional to Q। এখন এই কথাটার মানে কি আসো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এই কথাটার মানে কি খুব সিম্পল কথা। ধরো আমাদের কাছে 3টা তড়িৎ রাসায়নিক কোষ আছে। তো আমি এখন ঝটপট করে 3টা তড়িৎ রাসায়নিক কোষ এঁকে ফেলি। আমরা জানি তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ বিশ্লেষণ কোষে বাইরে এরকম ব্যাটারি লাগানো থাকে। আমি বাইরে ব্যাটারিগুলো এঁকে ফেললাম। ফ্যারাডের প্রথম সূত্রের ক্ষেত্রে একটা শর্ত আছে এবং এই শর্তটা সবাইকে একটু বুঝতে হবে।
এই যে আমি তিনটা কোষ নিয়েছি, এই তিনটা কোষে একই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে। ধরো আমি বললাম সেটা হচ্ছে সোডিয়াম সালফেট, তিনটাতেই তাহলে সোডিয়াম সালফেট আছে। ফ্যারাডের প্রথম সূত্র কাজ করে শুধুমাত্র সবগুলো যদি একই রকমের দ্রবণে তড়িৎ চালনা করা হয় তার জন্য। এই জিনিসটা কিন্তু মানুষ অনেক সময় ধরতে ভুল করে, তাই এখানে একটা শর্ত লিখতে হয়, একই দ্রবণের জন্য, একই দ্রবণের জন্য W is proportional to Q, জমাকৃত ভরের পরিমাণ চার্জের প্রপোর্শনাল। আমি লিখে দিই নিচে জমাকৃত ভর, আর W হচ্ছে চার্জ। যতটুকু চার্জ চালনা করবা তত বেশি জিনিসপত্র জমা হবে। তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, এক্ষুনি কমেন্টে অ্যান্সার করো। এই তিনটা কোষে যখন তড়িৎ চালনা করা হবে, ক্যাথোডে কোন ধাতুটি জমা হবে? ক্যাথোডে কোন জিনিসটি জমা হবে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। এই তিনটি কোষে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, ক্যাথোডে কোন ধাতুটি জমা হবে আমাকে এক্ষুনি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের উত্তর নিয়ে তারপরে সামনে অগ্রসর হব। তো আমি দেখতে পাচ্ছি এখনো বেশ অনেকগুলো স্টুডেন্ট আমাদের সাথে উপস্থিত আছে। ভেরি গুড, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। প্রথম অ্যান্সারটা ভুল পেয়ে গেলাম। ও আচ্ছা, সরি, ভুল পেলাম না, অ্যান্সার ঠিক আছে। সবাই লিখছে না না না। আমি আসলে না দেখে মনে করছিলাম যে তোমরা বলছো ভাইয়া পারি না, বাট ইন দিস কেস আমাদেরকে বলতে বাধ্যই হলো আমাদের কারেক্ট অ্যান্সারটি হচ্ছে না, অর্থাৎ সোডিয়াম। কারেক্ট অ্যান্সার হচ্ছে না বা সোডিয়াম। সো কারেক্ট অ্যান্সার বা না লিখেছে তিশা, শোয়েব, লিমন, নাবিন, আজিজ, তারপরে সীমান্ত দাস, সাকিব, অমি, ও মাই গড, এভরিওয়ান, অনি, সবার অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে। আমি হঠাৎ করে দেখতে পেরেছি ক্লাসের মানুষের সংখ্যা কিন্তু কমে গিয়েছে। তো আমি তোমাদেরকে এক্ষুনি অনুরোধ করব এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করো এবং অন্যান্য বন্ধুদেরকেও এই ক্লাসটি দেখার সুযোগ করে দাও। সো লক্ষ্য করো, প্রথম সূত্র বলে সবগুলো সেম তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য হবে এবং এটার যে ক্যাটায়ন পার্টটা সেটা ক্যাথোডে জমা হবে, অর্থাৎ সোডিয়াম। সোডিয়াম এখানে প্লাস চার্জের, তাই সোডিয়াম গিয়ে জমা হবে, কারণ সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন আর ক্যাথোডে এই ক্যাটায়নটা অগ্রসর হয়। তাহলে এটা হচ্ছে সোডিয়াম সালফেট। সো এখন বোঝো এটা একই দ্রবণের জন্য। এখন এই সূত্রটা কি বলে? ধরো তুমি এইখান থেকে 5 কুলম কারেন্ট চার্জ দিলা, এইখানে 10 কুলম চার্জ দিলা, আর এখানে 15 কুলম চার্জ দিলা। তাহলে এখানে 5, এখানে 10, এখানে 15 কুলম চার্জ প্রবাহিত করলা। তোমাকে বলে দিলাম যে এইখানে 2 গ্রাম ধাতু জমা হয়, এইখানে 4 গ্রাম ধাতু জমা হয়। তাহলে তোমাকে একটু জিজ্ঞেস করি, বলতে কি পারো এইখানে কত গ্রাম ধাতু জমা হবে? যদি এইখানে 2 গ্রাম ধাতু, এইখানে 4 গ্রাম ধাতু জমা হয়, এইখানে কত গ্রাম ধাতু জমা হবে এটা কি তোমরা বলতে পারবা? যদি বলতে পারো তাহলে আমি বুঝে নিব তুমি ফ্যারাডের প্রথম সূত্র বুঝে গেছো। ভেরি সিম্পল, যে এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবে আমি বুঝে নিব সে ফ্যারাডের প্রথম সূত্রটি ভালো করে বুঝতে পেরেছে। সো ইয়েস, আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্ট গুলো এন্ড খুবই ভালো লাগছে তোমাদেরকে এত সুন্দর ক্লাসের সাথে ইন্টারেক্ট করতে দেখে। সো ইয়েস, একজন লিখেছে 8 গ্রাম, অ্যান্সারটি ভুল। রাকিনের অ্যান্সার কারেক্ট, শাতিল আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে। লিজার অ্যান্সার কারেক্ট হয়েছে, সীমান্ত দাসের অ্যান্সার কারেক্ট হয়েছে, তানবীর হোসেন অমির অ্যান্সার কারেক্ট হয়েছে, রাজন আহমেদ রাজুর অ্যান্সার ভুল হয়েছে, মেহেদি হাসান আকাশের অ্যান্সার কিন্তু আবার কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যারা ভিডিওটি শেয়ার করোনি এক্ষুনি কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবে। আর তোমরা দেখেছো হয়তো ফেসবুক অ্যাপটার নিচে, লাইভ ভিডিওটার নিচে কতগুলো হার্ট, অ্যাংরি, হাহা ইমোটিকন আছে। এই ইমোটিকন গুলো তোমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করো, কারণ তোমার ইমোটিকন দেখে আমি তোমার মুড বুঝতে পারি। আমি তো ক্লাসে তোমাদের চোখগুলো দেখতে পারি না, তার কারণে তোমরা বুঝতে পারো কি পারো না সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারছি না এখানে দাঁড়িয়ে। তো আমাকে হেল্প করার জন্য তুমি ইমোটিকনের মাধ্যমে নিজের মনের ভাবগুলো কন্টিনিউয়াসলি প্রকাশ করো। তোমার ভালো লাগলে হার্ট, না বুঝলে অ্যাংরি ইমোটিকন দিতে পারো। সো তোমার ইমোটিকন দেখে যাতে করে আমি বুঝতে পারি তুমি ক্লাসটা বুঝতে পারছো কিনা।
কারেক্ট অ্যান্সার হচ্ছে 6 গ্রাম। কেন 6 গ্রাম তাকিয়ে দেখো, 5 এর এটা হচ্ছে 2 গুণ আর এটা হচ্ছে 3 গুণ। 5 2 গুণে 10, 3 5 15, তাহলে এটা ডাবল আর এটা ট্রিপল। তাহলে 2 এর ডাবল হচ্ছে 4 আর 2 এর 3 গুণ হচ্ছে 6। খুব সিম্পল, এটা 2 এর ডাবল আর এটা 2 এর 3 গুণ। যখন একটা বাড়লে আরেকটাও একই পরিমাণে বাড়ে, মানে এটা ডাবল করলে এটাও ডাবল হয়, এটাকে ট্রিপল করলে এটাও ট্রিপল হয়, তখন তাকে আমরা সমানুপাতিক দ্বারা প্রকাশ করে থাকি। তো এইটাই হচ্ছে প্রথম সূত্র, যে এইটা দ্বারা আমরা বুঝতে পারি যে কিভাবে ঘটনাটি পুরোটা ঘটলো। সেটা ফ্যারাডের প্রথম সূত্র বলছে যত বেশি কারেন্ট দিবা তত বেশি ধাতু জমা হবে। সিম্পল, যদি একই দ্রবণ থাকে, দ্রবণটা অপরিবর্তিত থাকে, যত বেশি ধাতু দিবে তত বেশি কারেন্ট জমা হবে। সো এইটা ছিল ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রের আলোচনা পরে এখান থেকে আমি কিছুটা এক্সটেনশন করতে চাই। W = Q হলে আমি লিখতে পারি W = ZQ, যেখানে Z হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা জানি Z হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটা একটা খুব সুন্দর নাম রয়েছে, আমি Z কে তাই আর সমানুপাতিক ধ্রুবক বলতে চাই না, এর একটা সুন্দর নাম আছে। এটাকে বলা হয়ে থাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। একে বলা হয়ে থাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে Z। এটা একটা সমানুপাতিক ধ্রুবকের মতন কাজ করছে। আর আমরা আবার জানি Q = হচ্ছে IT। Q হচ্ছে চার্জ, আমরা জানি I হচ্ছে তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আর T হচ্ছে সময় ইন সেকেন্ড। তাহলে Q = IT। Q হচ্ছে কুলম্বে, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ারে এবং সময় হচ্ছে সেকেন্ডে। Q = IT বসালে আসবে W = ZIT, চলে আসবে W = ZIT। এখন তোমাদের মনে কি প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে আমি জানি, সবাই জানতে চাচ্ছ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি। হ্যাঁ ভাইয়া, তোমার সেই প্রশ্নটির উত্তরই আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা Z কি বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি সেটা বোঝার জন্য ফ্যারাডের দ্বিতীয় সূত্রতে চলে যাব। সবাই আমার সাথে এক্ষুনি মনোযোগ দাও ফ্যারাডের দ্বিতীয় সূত্রে। ফ্যারাডের দ্বিতীয় সূত্র একটু উল্টা কথা বলে। এখন সে বলে এখন ঘটনাটা পুরো আগের থেকে একটু ভিন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 3টা তড়িৎ রাসায়নিক কোষ নিব, 3টা কোষ আমরা নিলাম, তাকিয়ে দেখো আমি 3টাকে বাইরে বর্তনীর সাথে সংযুক্ত করলাম। এইবার 3টাতে একই তড়িৎ দ্রবণ হবে না, 3টাতে একই দ্রবণ না। ধরো আমি প্রথমটাতে নিলাম সোডিয়াম ক্লোরাইড, পরেরটাতে নিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এর পরেরটাতে নিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। প্রথমটাতে সোডিয়াম, তার মানে এখানে চার্জ +1, ম্যাগনেসিয়াম তাহলে +2, অ্যালুমিনিয়াম তার মানে +3। আমি এরকম 3টা দ্রবণ ডিফারেন্ট দ্রবণ নিলাম। এবার একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাটা ট্রিকি এবং এখান থেকে অনেক এমসিকিউ প্রশ্ন আসবে। এখন শর্ত হচ্ছে সবার বাইরে একই পরিমাণ কারেন্ট চালনা করা হবে। তার মানে এইখানে শর্তটা হচ্ছে, কিউ হচ্ছে সবার ক্ষেত্রে সমান, বা বাহিরের থেকে যে চার্জ দিবে সেই চার্জ সমান। এখন আমি তোমাকে বললাম এরও 1 পরিমাণ, এটাও 1, এটাও 1 পরিমাণ চার্জ দেওয়া হলো, এখানে 1 কুলম, এখানে 1 কুলম, এখানেও 1 কুলম চার্জ দেওয়া হলো। আমি তোমার কাছে জানতে চাইলাম এটা যদি W1 হয়, এটা যদি W2 আর এখানে যদি W3 পরিমাণ তড়িৎ জমা হয়, ধাতু জমা হয়, অবশ্যই এই 3টা কোনোদিনও সমান হবে না। কেন? কারণ সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম তো ভিন্ন। কিরকম আমি তোমাকে একটু ইজিলি বুঝিয়ে বলি। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হবে, অন্যদিকে ম্যাগনেসিয়াম 2 প্লাস 2টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম হবে, অন্যদিকে অ্যালুমিনিয়াম 3 প্লাস 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম, 3টা ইলেকট্রন গ্রহণ করে সে অ্যালুমিনিয়াম হবে। তাহলে তুমি খুব সিম্পলি কিন্তু বুঝতে পারছো কারেন্ট কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন পরিমাণ লাগবে।
দেখো এখানে ও একটা, এখানে দুইটা, এখানে তিনটা ইলেকট্রন নিয়ে সবাই কিন্তু 1 মোল করে তৈরি হচ্ছে, সবারই 1 মোল তৈরি হচ্ছে। তাহলে তুমি যদি আজকে ম্যাগনেসিয়ামকে ইলেকট্রন একটা দিতা, তাহলে অবশ্যই এখানে হাফ দ্বারা ভাগ হয়ে যেত, এখানে হাফ দ্বারা ভাগ হয়ে যাবে। তুমি যদি অ্যালুমিনিয়ামকে একটা ইলেকট্রন দিতা, এখানে 1/3 হয়ে যেত, 1/3 অ্যালুমিনিয়াম তৈরি হতো। তার মানে দেখো কারেন্টটাকে যখন আমি সমান করে দিলাম, ইলেকট্রন একটা করে দিলাম, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম অর্ধেক জমা হবে, কারণ ম্যাগনেসিয়াম হতে দুটো ইলেকট্রন লাগে, তাই একটা দিলে সে অর্ধেকটা জমা হবে। অ্যালুমিনিয়াম হবে 1/3। তাহলে তাকিয়ে দেখো কোথায় বেশি জমা হচ্ছে, বেশি জমা হচ্ছে সোডিয়ামে। কারণ কি, ওর জমা হতে ইলেকট্রন কম লাগে, তাই সে বেশি বেশি জমা হয়। চিন্তা করো, যে জিনিসটার দাম কম সেই জিনিসটা তুমি বেশি পরিমাণে কিনতে পারো। সোডিয়ামের চার্জ কম, তাই সে জমা হতে পারে বেশি 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 পরিমাণে। তাহলে এই ক্ষেত্র থেকে আমরা কি বুঝতে পারলাম? সোডিয়াম বেশি জমা হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে তার চার্জ, কারণ হচ্ছে তার চার্জ। যার চার্জ যত কম সে তত বেশি জমা হবে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম চার্জ কম, ডাব্লিউ বেশি। তার মানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তাদের মধ্যে থাকে। তাহলে আমি লিখব W is inversely proportional to 1/E. W is inversely proportional to 1/E. এই আইডিয়াটা বুঝতে যদি পেরে থাকো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও, বিকজ এই আইডিয়াটা সাধারণত আমাদের এইচএসসি লেভেলের স্টুডেন্টরা বুঝতে পারে না। সো আমি এটা এনশিওর হতে চাই যে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই যদি ভিডিওটাকে শেয়ার করে বেশি বেশি বন্ধুদের কাছে ভিডিওটাকে ছড়িয়ে দিতে পারো। সো আই এম ভেরি হ্যাপি, আমি দেখতে পাচ্ছি অনেক ইমোটিকন আসছে। এই ইমোটিকন দেখার মাধ্যমে আমি আশ্বস্ত হলাম যে তোমরা বুঝতে পেরেছো। এই ইমোটিকন গুলোই তোমার নুরানি চোখের মতন আমাকে বুঝিয়ে দিল যে আচ্ছা তোমরা হয়তো জিনিসটা ধরতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা প্লিজ ক্লাসটি এখনো শেয়ার করেনি, একটু অনুরোধ করছি ক্লাসটিকে শেয়ার করে দাও। এবার তোমাদের সাথে আমি আরেকটা ঘটনা আলোচনা করতে চাই। এইবার ঘটনাটা হবে এই নিচে তড়িৎ তার তিনটিকে আমি একটু চেঞ্জ করে দিতে চাই। লক্ষ্য করো, এখানে নিলাম সোডিয়াম, ধরো এখানে নিলাম ক্যালসিয়াম, এখানে নিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর এখানে নেওয়া হলো বেরিয়াম ক্লোরাইড। এখন চিন্তা করে দেখো, যেই তিনজনকে নেওয়া হলো তিনজনের চার্জই +2, তিনজনের চার্জই +2। তাহলে একটু ঘটনার পার্থক্য, W is proportional to 1/E, W is proportional to 1/E একটু আগে আমরা দেখেছি। এখন দেখো এমন জায়গায় নেওয়া হলো যেখানে তিনজনেরই চার্জ সমান, তিনজনের চার্জ সমান, তাহলে এখন তো সমান পরিমাণ জমা হওয়ার কথা। চিন্তা করে দেখো, হ্যাঁ ক্যালসিয়াম 2+ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে অর্ধেকটা ক্যালসিয়াম হবে। ম্যাগনেসিয়াম 2+ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে হাফ মোল ম্যাগনেসিয়াম হবে। বেরিয়াম 2+ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে হাফ মোল বেরিয়াম হবে। হ্যাঁ, কত সত্য। তুমি সমান পরিমাণ তার কারেন্ট দিয়েছো, সমান মোল জমা হবে, সমান মোল, সবগুলারই হাফ মোল করে জমা হবে। কিন্তু মোল কি সবার ভরে সমান হয়? কোনোদিনও না। 1 মোল পানির ওজন হচ্ছে 18 গ্রাম, 1 মোল গ্লুকোজের ওজন হচ্ছে 180 গ্রাম। তাহলে মোল জিনিসটা সমান হলে তাদের ভর সমান হবে এমন কোনো কথা নেই। যার ভর যত বেশি সেটা বেশি জমা হবে। চিন্তা করো, এই তিনটার মধ্যে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে মাত্র 12, ক্যালসিয়ামের ভর সেইখানটাতে 20। তাইলে ম্যাগনেসিয়ামের হাফ মোল জমা হওয়া মানে 12 গ্রাম জমা হওয়া, আর ক্যালসিয়ামের হাফ মোল জমা হওয়া মানে 20 গ্রাম জমা হওয়া। তাহলে হাফ মোল জমা হলে মোল হিসাবে সমান জমা হচ্ছে, বাট ক্যালকুলেশন তো মোলে হচ্ছে না, ডাব্লিউ কিন্তু গ্রাম দ্বারা প্রকাশিত। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যার ভর বেশি সে বেশি বেশি জমা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখবো যার ভর বেশি সে বেশি বেশি জমা হবে। তাহলে W is proportional to molecular mass M। আমরা জানি M হচ্ছে molecular mass। একটু আগে দেখেছিলাম এটা inversely proportional to E, আর W is proportional to molecular mass M। এই দুইটাকে কম্বাইন করলে আমরা পাবো W is proportional to M divided by E। W is
প্রপোর্শনাল টু m ডিভাইডেড বাই e। আমরা যদি এই দুটাকে কম্বাইন করি তাহলে আমরা এটা দেখতে পারবো। এই m বাই e কে বলা হয়ে থাকে রাসায়নিক তুল্যাঙ্ক। m বাই e কে বলা হয়ে থাকে রাসায়নিক তুল্যাঙ্ক। অনেকে এটাকে z দ্বারা প্রকাশ এটাকে অনেকে ই দ্বারা, বড় হাতের ই দ্বারা প্রকাশ করে থাকে, বাট আমরা রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে খুব বেশি মাথা ঘামাবো না। দ্বিতীয় সূত্র বলছে যার ভর বেশি, যার এক মোলের ওজন যত বেশি সেটা তত বেশি জমা হবে, আর যার ইলেকট্রনের চার্জ যত কম সেটা তত বেশি জমা হবে। যার চার্জ বা যোজনী, আমি ইটাকে এটাও বলতে পারি, ই হচ্ছে আসলে তোমাদের জন্য যোজনী। যোজনী যত কম হবে ডাব্লিউ বেশি হবে, ভর যত বেশি হবে ডাব্লিউ তত কম হবে। এখন তোমাদের জন্য ছোট ছোট কিছু কুইজ দিব। কুইজ হচ্ছে আমি 100 কুলম কারেন্ট দিব, 100 কুলম কারেন্ট দিচ্ছি। এবার তোমাদেরকে জিজ্ঞেস করছি ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্যে কোনটা বেশি জমা হবে। আমি যদি 100 কুলম কারেন্ট এই তিনটার মধ্যে দেই, আমি ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস আর অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে দেই, কোনটি বেশি জমা হবে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। এই তিনটার মধ্যে কোনটি বেশি জমা হবে আমাকে এক্ষুনি তোমরা কমেন্টে সেটা জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এন্ড আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাদের ক্লাস থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া বন্ধুদেরকে ফিরিয়ে আনতে তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটিকে শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিবে। সো আমি দেখতে পাচ্ছি ইয়েস। ও আচ্ছা, আমি একটু আগে মনে হয় একটা ইনফরমেশন ভুল বলেছিলাম, আমি তো কারেক্টলি লিখে দেই। ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 23, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 23। আমি মনে হয় 12 লিখেছিলাম, 12টা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, সেই কারণে আমার মাথায় এটা জিনিসটা ভুল ছিল। আর ক্যালসিয়ামের ভর লিখেছিলাম 20, ওটা আসলে তার পারমাণবিক সংখ্যা। ক্যালসিয়ামের ভর হচ্ছে অ্যাকচুয়ালি 40। সো আমি একটু আগে ভর বলতে পারমাণবিক সংখ্যা লিখে দিয়েছিলাম। আই এম রিয়েলি সরি। আই হোপ তোমরা সবাই কমেন্ট করে তোমাদের কমেন্টের শক্তি দেখে সেটাকে ঠিক করে দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। আমি একটু মানুষগুলোকে ধন্যবাদ দিয়ে নিই। মমিন শিকদার, ওমর ফারুক, মুন্সি হাদিউল্লাহ, রাকিন ইসলাম। আচ্ছা, তোমরা অলরেডি কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করেছো। রাকিন ইসলাম, মুন্সি হাদিউল্লাহ, রাজুর অ্যান্সার ভুল হয়েছে। আকাশ কারেক্ট অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাসমির আহমেদের অ্যান্সারও কারেক্ট হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। আসলে একটু দেখি, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে বেশি জমা হবে অ্যালুমিনিয়াম। খুব সিম্পল, বেশি জমা হবে কোনটা? অ্যালুমিনিয়াম। কেন অ্যালুমিনিয়াম বেশি জমা হবে? দুইটা কারণে আমি বলতে পারবো। তাকিয়ে দেখো, এই তিনটার মধ্যে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি ভারী। তাহলে দেখো, ভর অ্যালুমিনিয়ামের বেশি, তাই সে বেশি জমা হবে। তিনটার মধ্যে তার চার্জ সবচেয়ে বড়। চার্জ বড় হলে কিন্তু সে কম জমা হওয়ার কথা। এইখানেই হচ্ছে কনফিউশনটা। চার্জ বড় হলে কিন্তু তার কম জমা হওয়ার কথা। আচ্ছা, এইটা এখন বেশ টাফ একটা কোশ্চেন। এখানে তিনটা জিনিসই ভ্যারি করছে। তিনজনের ভরও চেঞ্জ হচ্ছে, তিনজনের চার্জও চেঞ্জ হচ্ছে। তাহলে ভর আর চার্জ দুইটাই যখন চেঞ্জ হবে, তুমি কোনটাকে প্রাধান্য দিবে? মনে রাখবে, প্রাধান্য দিতে হবে চার্জটিকে। প্রাধান্য দিতে হবে চার্জটিকে। যখন ভর চার্জ দুইটাই পরিবর্তিত হচ্ছে, চার্জের কথাকে প্রাধান্য দিতে হবে। কি বলা হয়? যার চার্জ যত কম সে তত বেশি জমা হবে। তাহলে এখানে সবচেয়ে চার্জ কম কার? এখানে সবচেয়ে চার্জ ছোট হচ্ছে সোডিয়ামের। সবচেয়ে চার্জ ছোট হচ্ছে সোডিয়ামের। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সোডিয়াম। দেখেছো, তোমরা সবাই প্রশ্নের উত্তরটি ভুল করেছো। আমি একটু আগে ইচ্ছা করে তোমাদেরকে ভুল গুলো কি কারেক্ট বলছিলাম, এইটা দেখার জন্য যে তোমরা কতখানি মানুষ এটাকে শেষ পর্যন্ত কারেক্ট করতে পারো। আমি তোমাদেরকে আবার একটু কনফিউশনটা দূর করে বলি কেন। ভর আর চার্জ এখানে দুইটাই পরিবর্তিত হচ্ছে, কিন্তু চার্জের গুরুত্বটা বেশি। চার্জের গুরুত্বটা বেশি হয়, আমরা চার্জ দিয়ে এটাকে চিন্তা করব। চার্জের গুরুত্ব কেন বেশি?
কারণ এক ইউনিট ভরের জন্য খুব বেশি, এক ইউনিট মলিকুলার ম্যাসের জন্য খুব বেশি চেঞ্জ হয় না, বাট একটা থেকে দুইটা ইলেকট্রনের চেঞ্জের জন্য 96500 কুলম্ব চার্জের চেঞ্জ হয়। তাই চার্জের ইফেক্টটা হচ্ছে অনেক বড়। সো এই তিনটার মধ্যে চার্জ সবচেয়ে ছোট যার, ই যত ছোট হবে ডাব্লিউ তত বড় হবে। চার্জ ছোট হচ্ছে সোডিয়ামের, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সোডিয়াম। তো যারা এতক্ষণ যাদেরকে বলেছিলাম যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। ওইখানে তো মাত্র একজন স্টুডেন্ট মাত্র কারেক্ট অ্যান্সার দিতে পেরেছিলে। তো দেখছো, তোমরা জানা জিনিসও পরীক্ষার হলে ভুল করে আসবে। তো আমি তোমাদেরকে এক্ষুনি অনুরোধ করছি, তোমরা ভিডিওটিকে শেয়ার করে বন্ধু বান্ধবকে একটু এই ক্লাসটির কথা জানিয়ে দিতে হবে, যাতে করে তোমার বন্ধুরা এই জিনিসটা ভুল করবে, ঠিক করতে পারে। ইয়েস, রাজু আমাদের কারেক্ট অ্যান্সারটা দিয়েছিল, সেই একমাত্র স্টুডেন্ট যে কারেক্ট অ্যান্সারটা দিয়েছিল। থ্যাংক ইউ। ওকে, আসো আমরা লেটস মুভ ফরওয়ার্ড। আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা এখনো রাখা হয়নি। কথাটা হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আলোচনা করব। জেড, জেড জিনিসটা কি? জেড এম বাই ই, এম বাই ই বা রাসায়নিক তুল্যাঙ্ক, একটু আগে আমরা যে জিনিসটা দ্বিতীয় সূত্র থেকে পেলাম, এম বাই ই, তার সাথে গুণ হবে ফ্যারাডের ধ্রুবক এফ নিচে। তাহলে এই পুরো জিনিসটাকে বলা হয়ে থাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার সূত্র। এম হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর, ই হচ্ছে চার্জের পরিমাণ, এফ হচ্ছে 96500 কুলম্ব। তাহলে খুব সিম্পল একটা প্রশ্ন করি, তোমাদের সবারই এখনই ক্যালকুলেটর সাথে নিয়ে রেডি হও, তোমাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করছি, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। এখানে আণবিক ভর না, এটা হবে পারমাণবিক ভর। আণবিক ভর হয় আমরা জানি সাধারণত অণু, ধাতুগুলোর পরমাণু আকারে জমা হয়, তাই এখানে পারমাণবিক ভর লেখাটা মোট যুক্তিসঙ্গত। আচ্ছা, আমি কপার সালফেটের যদি তড়িৎ বিশ্লেষণ করি, তোমার প্রশ্ন হচ্ছে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে? কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে তোমাদের এখনই সেটা অঙ্ক করে বের করতে হবে। সো রেডি সেট গো, এক্ষুনি অঙ্ক করা শুরু করো এবং বের করে ফেলো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে। তোমরা যতক্ষণ এটা বের করবে, আমি আরেকটা ডিফারেন্ট প্রবলেম এখানে সলভ করে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে জেড এর একক কি? জেড এর একক কিভাবে বের করব? Q is equal to ZIT, তাহলে Z is equal to Q by I divided by T। আমরা জানি Q হচ্ছে কুলম্ব বা C, I হচ্ছে অ্যাম্পিয়ার A, আর T কে আমরা বলে থাকি হচ্ছে সময় S। তাহলে এদের সবার একক নিয়ে যদি তুমি গুণ করো, টাইমের একক হচ্ছে S। তো আমরা যদি এই পুরো জিনিসটাকে নিয়ে গুণ করি, যেই অ্যানসারটা পাবা সেটাই আসবে জেড এর একক। তো আশা করি তোমরা এই মাত্রা সমীকরণ ব্যবহার করে এখান থেকে জেড এর একক বের করে ফেলতে পারবা। সো তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম জেড এর অ্যানসার কত হবে, তো আমি তোমাদের অ্যানসারটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওকে, আমি অলরেডি অনেক মানুষের কিন্তু কারেক্ট অ্যানসার দেখতে পাচ্ছি। ইয়েস, অধিকাংশ মানুষ একটা অ্যানসারই দিয়ে যাচ্ছ, অধিকাংশ মানুষ একটা কমন অ্যানসার দিয়ে যাচ্ছ 3.29 এরকম। সো যারা যারা অ্যানসার করছো, আসো তোমাদেরকে একটু শিখিয়ে দিই কিভাবে এটা অ্যানসার বের করতে হবে, তারপর দেখবে কতজনের কারেক্ট হয়েছে, আমাকে জানাবে কারেক্ট হলে। এম হচ্ছে কপারের জন্য, কপারের মলিকুলার মাস হচ্ছে, কপারের মলিকুলার মাস হচ্ছে সম্ভবত 53.5, আয়রনের হচ্ছে 965, ফ্যারাডের কনস্ট্যান্ট হচ্ছে 96500 কুলম্ব, আর কপারের চার্জ, যেহেতু কপার 2+ চার্জ হচ্ছে 2। তাহলে এক্ষুনি আসো আমরা একটা ক্যালকুলেটর হাতে নিয়ে ধরি এবং এটা বের করে ফেলার চেষ্টা করি। 53.5 ডিভাইডেড বাই 96500 ইনটু 2। ইয়েস, তোমাদের সবার অ্যানসার কারেক্ট হয়েছে যারা লিখেছিলা। 3.29 ইনটু 10 টু দি পাওয়ার -4। যারা পুরোটা 10 টু দি পাওয়ার -4 লিখতে পারোনি, আমি হয়তো ধরে নিচ্ছি
মোবাইলে 10⁻⁻⁴ টাইপ করাটা টাফ, তাই তোমরা লিখতে পারোনি, নতুবা হয়তো সবাই লিখতে সক্ষম হতে। সো আই হোপ তোমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করা বুঝেছো। কারেক্ট অ্যান্সারটা লক্ষ্য করো, অনি কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, তারপরে রায়ান হক কারেক্ট অ্যান্সার দিয়েছে, মমিন শিকদার কারেক্ট অ্যান্সার দিয়েছে, বাকিদের অ্যান্সার কিন্তু অনেকের আবার দেখা যাচ্ছে ভুল হয়েছে। একটু যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন একটু ইয়েস উল্লাস প্রকাশ করেন, একটু ইমোটিকন হাহা দেন, যাতে করে আমরা বুঝতে পারি আপনারা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছেন। এন্ড তোমাদের সবাইকে একটু অনুরোধ করব, এখনো সময় আছে, ম্যাথ প্রবলেম সলভ করা হচ্ছে, বন্ধু বান্ধবকে এক্ষুনি জানিয়ে দাও এই ক্লাসটির কথা এবং ক্লাসটিকে শেয়ার করে দাও সবার সাথে। সো আসো, এতটুক হয়ে যাওয়ার পরে আমরা এখন আরেকটু টাফ ম্যাথ প্রবলেমে যাই। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে নিচের বিক্রিয়া গুলোতে কত কুলম্ব কারেন্ট লাগে, নিচের বিক্রিয়াগুলোতে কত কুলম্ব কারেন্ট দরকার হবে। তোমাকে এরকম বলে দিবে যে ওয়াটার বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন যোগ হাফ অণু অক্সিজেন, এখান থেকে আসতেছে ওয়াটার। তাহলে বলবে এই বিক্রিয়াটিতে কত কুলম্ব কারেন্ট দরকার হয়, এটা কিভাবে বের করব। এই প্রশ্নটার উত্তর দেওয়াটা অনেক টাফ এবং এটা মানুষজন ভুল করে, তাই এক্ষুনি বলবো বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি শেয়ার করো, যাতে করে সবাই এই অ্যান্সারটা কারেক্ট ভাবে শিখতে পারে। আসো আমরা দেখে নিই কিভাবে করতে হবে। একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের চার্জ 0 আর এইখানটাতে হাইড্রোজেনের চার্জ +1। এখানে হাইড্রোজেনের চার্জ 0, এখানে হচ্ছে +1। যেহেতু এখানে হাইড্রোজেনের চার্জ 0 চার্জ থেকে হাইড্রোজেন +1 কিভাবে হতে পারে সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এখন কিভাবে লক্ষ্য করি, হাইড্রোজেন সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে হাইড্রোজেন +1 হয়। যেহেতু হাইড্রোজেন এখানে দুইটা ছিল, আমি এখানে লিখব H2, তাহলে এখানে ইলেকট্রন ছাড়বে সে দুইটা আর আয়ন জমাও হবে দুইটা। যেহেতু হাইড্রোজেন এখানে H2 ছিল, তাই সে ইলেকট্রন একটা না ছেড়ে দুইটা ছাড়বে। একটি হাইড্রোজেন একটি ইলেকট্রন ছাড়ে, দুটি হাইড্রোজেন দুটি ইলেকট্রন ছাড়বে, ছাড়ার মাধ্যমে সে দুইটা H+ এ পরিণত হবে। অন্যদিকে এইখানে অক্সিজেনের চার্জ 0 আর এখানে অক্সিজেনের চার্জ -2। তাহলে এখানে যদি লক্ষ্য করো অক্সিজেন কি হবে, অক্সিজেন এখানে 0 চার্জের আছে, তাহলে O2 এর চার্জ হচ্ছে 0। একটু তাকিয়ে দেখো এখানে অক্সিজেন আসলে কয়টা আছে, হাফ গুণন 2, অক্সিজেন কিন্তু আছে মাত্র একটা, হাফ গুণন 2 একটা, তাহলে একটা অক্সিজেন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে O2 এ পরিণত হবে। এখানে অক্সিজেন O2 লেখা থাকলেও এই হাফের সাথে গুণ হয়ে হবে শুধু অক্সিজেন, সে দুটো ইলেকট্রন নিয়ে O2 এ পরিণত হবে। বাস, এখন যদি তুমি এই বিক্রিয়াটা লক্ষ্য করো দেখবা হাইড্রোজেন 2 মোল ইলেকট্রন ছাড়ে আর অক্সিজেন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ায় কত মোল তড়িৎ প্রবাহিত হয়েছে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, হাইড্রোজেন 2 মোল ইলেকট্রন ছাড়ে, অক্সিজেন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে। তোমাদের কাছে প্রশ্ন, কমেন্টে উত্তর দিতে হবে এই বিক্রিয়ায় কত মোল ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ায় কত মোল ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তো আমি তোমাদের প্রশ্নের উত্তরের জন্য কিন্তু এখনো অপেক্ষা করে যাচ্ছি, প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ায় কত মোল ইলেকট্রন দরকার হবে। তো একজন মাহিনুর শুভ্রা জিজ্ঞেস করেছে, ভাইয়া আপনি কিসে পড়েন? ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি নামক একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে পড়াশোনা করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ যে আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট প্রকাশ করেছো তার জন্য। ইয়েস, কারেক্ট অ্যান্সারটা দিয়েছে হচ্ছে আবেদিন নবীন, তার অ্যান্সার কারেক্ট হয়েছে। সীমান্ত দাসের অ্যান্সার ভুল হয়েছে, আশিকের অ্যান্সার কারেক্ট, আকাশের অ্যান্সার কারেক্ট। অনেকে মনে করছো এই দুইটা যোগ করে অ্যান্সার হবে 0, না, ইলেকট্রনের আদান প্রদান হয় কিন্তু হাইড্রোজেন যেই দুইটা ইলেকট্রন ছাড়ে অক্সিজেন সেই দুইটা ইলেকট্রনই গ্রহণ করে।
তাহলে এখানে টোটাল তড়িতের আদান প্রদান কিন্তু হয় আসলে মাত্র 2 মোল। তাহলে এই বিক্রিয়াতে 2 মোল ইলেকট্রন আদান প্রদান হবে। কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে? 2 মোল। 2 মোল ইলেকট্রন আদান প্রদান হবে। এখন সবসময় মনে রাখবেন 1 মোল ইলেকট্রন প্রবাহ, এটাকেই বলা হয় 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রন প্রবাহকে বলা হয় 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত কুলম? আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আমি তোমাদের কাছে জানতে চাই 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত কুলম? 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত কুলম? আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাতে হবে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত কুলম। তার মানে 1 মোল ইলেকট্রনের প্রবাহ ঘটলে 1 ফ্যারাডে কারেন্ট প্রবাহিত হয়। আর 1 ফ্যারাডে যত কুলম, তার মানে তত কুলম কারেন্ট প্রবাহিত হবে। সো আমি দেখতে পাচ্ছি তোমরা বেশ আগ্রহ নিয়ে এতক্ষণ ধরে ক্লাসটি অংশগ্রহণ করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং মনে রাখবেন কিন্তু এই ক্লাসটার পরেও আমাদের রাত 9টায় কিন্তু ভোল্টার কোষ E0 সেলের উপর আরেকটা ইন্টারেস্টিং ক্লাস হবে, সেখানে তোমাদেরকে থাকতে হবে। ইয়েস, কারেক্ট অ্যান্সার সবাই দিয়েছে। সবার অ্যান্সার কারেক্ট হচ্ছে, এটা হচ্ছে 96500 কুলম। এটা হচ্ছে 1 ফ্যারাডে। তার মানে মনে রাখবো 1 মোল ইলেকট্রনের প্রবাহ হলে 96500 কুলম চার্জ প্রবাহিত হয়। এটা যদি বুঝে থাকো তাহলে এই অ্যান্সারটা এখন পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তর বা অ্যান্সার হচ্ছে 2 × 96500 কুলম। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2 × 96500 কুলম। কেন? 2 মোল ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তাহলে 2 × 965 হবে, কারণ 1 মোলের ইলেকট্রন হলে 1 ফ্যারাডে, 2 মোল ইলেকট্রন প্রবাহিত হলে 2 × 96500 কুলম চার্জ প্রবাহিত হবে। যদি এটা বুঝে থাকো তোমরা অনেক ভালো একটা কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছো। এই প্রশ্নটা দিয়ে অনেক প্রশ্ন আসবে পরীক্ষাতে। তো তার আগে তোমাদেরকে আরো কিছু ঝালাই করে নিই। আমি জানতে চাচ্ছি 1 মোল অক্সিজেন জমা হতে কত কুলম কারেন্ট লাগে? এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা নিজেদেরকে জিনিয়াস বলে ভাবতে পারবে। 1 মোল অক্সিজেন জমা হতে কত কুলম কারেন্ট লাগে? তার মানে বিক্রিয়া ঘটিয়ে তোমাকে O2 মাইনাস থেকে অক্সিজেন জমা করতে হবে। আমি বিক্রিয়াটা করে দিব না, করে দিলে আসলে অ্যান্সারটা খুব সোজা হয়ে যায়। তো O2 মাইনাস থেকে অক্সিজেন জমা করতে হবে কত কুলম? আচ্ছা আরেকটা সোজা করে দিই, কুলম না দিই, কত ফ্যারাডে বলে দিই, তাহলে 1 2 3 দিয়ে লিখতে সুবিধা হবে। 1 মোল অক্সিজেন জমা হতে কত ফ্যারাডে কারেন্ট লাগে? ফ্যারাডে বললে তোমাদের জন্য কাজটা আরেকটু সোজা হয়ে গেল। সো আই হোপ তোমরা খুব ইজিলি এটার অ্যান্সার তাহলে বলে দিতে পারবে। সো এখনই কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো। আর যারা এখনো ক্লাসটিকে শেয়ার করনি, প্লিজ ডু শেয়ার দিস ক্লাস, বিকজ তোমরা এই ক্লাসটাকে যখনই শেয়ার করবে তোমার একটা বন্ধু কিন্তু এই কমেন্টের অ্যান্সার গুলো দেখে এই কঠিন প্রবলেমটির উত্তর দেওয়া শিখে যাবে। অসীমের পথে বৃহৎ বিন্দু জানিয়েছে। ইয়েস, আই এম সো এক্সাইটেড। আচ্ছা, তিশার অ্যান্সার কারেক্ট হয়ে ওয়েট নো আচ্ছা, রাশেদুল হাসান শাওনের অ্যান্সার কারেক্ট হচ্ছে। ওকে, সীমান্ত দাস কারেক্ট অ্যান্সার দিয়েছে। অনির অ্যান্সার ভুল হয়েছে। সুমাইয়া জাফর ভুল অ্যান্সার দিচ্ছ। তো আমি একটু কারেক্ট অ্যান্সার বলে দিই, কারণ আমাদের প্রায় সময় শেষ হয়ে আসছে। তো একটু লক্ষ্য করো, O2 মাইনাস থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। তো এখন লক্ষ্য করো কত ফ্যারাডে কারেন্ট লাগবে, এটার অ্যান্সার কি হবে? এই বিক্রিয়াটিকে আগে সমতা করতে হবে। অক্সিজেন এখানে 2টা থাকায় এখানে 2 নিতে হবে অবশ্যই। এখন চিন্তা করো, এখানে অক্সিজেনের চার্জ -2 আর এখানে অক্সিজেনের চার্জ 0। -2 থেকে 0 হতে হলে তাকে ইলেকট্রন ছাড়তে হবে 2টা, বাট 2টা অক্সিজেন থাকায় তাকে ইলেকট্রন ছাড়তে হবে তাহলে 4টি। এই ট্রিক্সটা মানুষ এখানে এসে ভুল করে। সবাই মনে করে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাই 2 ফ্যারাডে কারেন্ট লাগবে। এইভাবে চিন্তা করলে ভুল হবে। কারণ কি, অক্সিজেনের একটা অণুতে তো 2টা অক্সিজেন পরমাণু আছে। একটা অক্সিজেন পরমাণু জমা হতে 2 ফ্যারাডে লাগে, তাই 2টা অক্সিজেন পরমাণু জমা হতে 4 ফ্যারাডে কারেন্ট লাগবে। এখানে সবাই এখানে যে অক্সিজেন পরমাণু দুটো আছে সেই কথাটা ভুলে যায়। তাহলে 4 ফ্যারাডে কারেন্ট বা 4 × 96500 কুলম কারেন্ট দরকার হবে।
তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেক বেশি বেশি আসে। কত মোল অক্সিজেন জমা হবে, কত মোল হাইড্রোজেন। এই তোমরা এখনই আমাকে কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের উত্তর কি হবে। কত মোল 1 মোল হাইড্রোজেন জমা হতে কত ফ্যারাডে কারেন্ট লাগে? এক্ষুনি আমাকে জানাও 1 মোল হাইড্রোজেন জমা হতে কত ফ্যারাডে কারেন্ট লাগে। তাহলে তোমাদের আরো একটা টাফ প্রবলেম অ্যানসার করা সক্ষম হবে। এখন তোমাদেরকে একটা বেশ কঠিন প্রবলেম করাবো। আমি তোমাদের জন্য একটা প্রবলেম নিচ্ছি। এই প্রবলেমটা আমাদের আজকে ক্লাসের শেষ প্রবলেম হবে। এই প্রবলেমটার মধ্যে দিয়ে আজকে ক্লাস শেষ হবে, বাট তার আগে এই প্রবলেমটাকে সলভ করে নিই। 1 মোল হাইড্রোজেন জমা হতে কত ফ্যারাডে কারেন্ট লাগে? অ্যানসারটা খুব সোজা। 1 মোল হাইড্রোজেন হচ্ছে H2, H+ থেকে জমা হবে। H+ একটা ইলেকট্রন ছাড়লে হাইড্রোজেন হয়, তাহলে দুইটা হাইড্রোজেন থাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দুইটা ইলেকট্রনের জন্য 2 ফ্যারাডে কারেন্ট বা 2 * 96500 কুলম্ব কারেন্ট লাগবে। তো যারা যারা 2 ফ্যারাডে লিখেছো তোমাদের সবার आंसर কারেক্ট হয়েছে। সো 2 ফ্যারাডে কারেন্ট লাগবে। এই প্রশ্নটা একটু লক্ষ্য করো। এসটিপি তে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ হতে 500 ml হাইড্রোজেন উৎপন্ন হতে কত কুলম্ব চার্জ লাগে? ইটস আ ভেরি টাফ প্রবলেম। এই প্রবলেমটা পরীক্ষা আসলে এখন আই ক্যান গ্যারান্টি বাংলাদেশে হয়তো 80% স্টুডেন্টই ভুল করে আসবে। তো তুমি ভাগ্যবান 20% এর মধ্যে পড়তে চেয়েছো, তাই আমরা এখন এটা সলভ করে ফেলি। আসো দেখি কিভাবে করতে হবে। এসটিপি তে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ হতে 500 ml লাগবে। তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে 500 ml হাইড্রোজেন উৎপন্ন হতে কত কুলম্ব চার্জ লাগবে আমরা সেটা দেখতে চাই। এই যে উপরের বিক্রিয়াটা আছে এটাই হচ্ছে এখানকার বিক্রিয়া। কেন একটু লক্ষ্য করো। লঘু সালফিউরিক অ্যাসিড মানে এখানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ অনেক কম এবং পানির পরিমাণ অনেক বেশি, তাই এটা লঘু। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু H2SO4, এটাকে আমরা বলতে পারি অ্যাসিড মিশ্রিত পানি। লঘু সালফিউরিক অ্যাসিড না বলে বরং এখানে যেহেতু পানির পরিমাণ বেশি তাই এটাকে বলা যায় অ্যাসিড মিশ্রিত পানি। তাহলে এখানে আসলে অ্যাসিড মিশ্রিত পানির একটা বিশ্লেষণ ঘটছে। এবং অ্যাসিড মিশ্রিত পানির বিশ্লেষণ কিভাবে হবে? অ্যাসিড মিশ্রিত পানির বিশ্লেষণের সূত্র হবে ওয়াটার ভেঙে হাইড্রোজেন আর হাফ অণু অক্সিজেন তৈরি হচ্ছে। এবং তোমরা একটু আগে দেখেছো এখানে 2 মোল ইলেকট্রনের আদান প্রদান হয়। তাহলে এখানে লিখবো 2 ফ্যারাডে কারেন্ট লাগে। এখানে এই ওয়াটার ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন হতে 2 ফ্যারাডে কারেন্ট লাগে। এখন লক্ষ্য করো হাইড্রোজেনকে নিয়ে কথা হচ্ছে। এখানে হাফ মোল অক্সিজেন এবং 1 মোল হাইড্রোজেন তৈরি হয়। আমরা জানি এসটিপি তে 1 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে বা 22.4 লিটার হাইড্রোজেন তৈরি হচ্ছে। কারণ এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। হাইড্রোজেন যেহেতু 1 মোল তৈরি হচ্ছে তাই এখানে হবে 1 * 22.4 লিটার হাইড্রোজেন। তাহলে এখন একটু চিন্তা করে বলো তো 22.4 লিটার হাইড্রোজেন তৈরি করতে 2 ফ্যারাডে কারেন্ট লাগছে। প্রশ্ন হচ্ছে 500 ml হাইড্রোজেন তৈরি করতে কত কুলম্ব কারেন্ট লাগবে? এটাকে কিভাবে বের করা যাবে? ইউনিট পরিবর্তন করতে হবে। 22.4 লিটার মানে 22400 ml আর 2 ফ্যারাডে মানে হচ্ছে 2 * 96500 কুলম্ব চার্জ। তাহলে এখন আমরা খুব সহজে এটাকে সলভ করে ফেলতে সক্ষম হব। তাহলে দেখো আমরা লিখব এসটিপি তে 22400 ml H2 উৎপন্ন হতে লাগে 2 * 96500 কুলম্ব। সুতরাং 500 ml হাইড্রোজেন উৎপন্ন হতে লাগে 2 * 96500 ডিভাইডেড বাই 500 কুলম্ব। সো আসো আমরা এখন ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করি। 2 * 96500 ডিভাইডেড বাই 500 কুলম্ব। ওয়েট, কোথাও আমি একটু ভুল করে ফেলেছি।
ও আচ্ছা, আমি এই লাইনটাতে এসে ভুল লিখেছি। 500 ml হাইড্রোজেন উৎপন্ন হতে লাগে 2 ইনটু 96500 ইনটু 500 ডিভাইডেড বাই 22400 কুলম্ব। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। 96500 ইনটু 500 ডিভাইডেড বাই 22400 কুলম্ব। তাহলে অ্যানসারটা চলে এসেছে 4308.035 কুলম্ব। এত চার্জ লাগবে। এবং এটা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশিবার আসার সম্ভাবনা রয়েছে। তো তুমি যদি এইটা বুঝে থাকো, আই এম শিওর তুমি এই চ্যাপ্টারের সোজা অঙ্কগুলো অবশ্যই করতে পারবে, যেমন W is equal to ZIT দিয়ে যে অঙ্কগুলো আসে। ইয়েস, মুন্সি হাদিউল্লাহ যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো তাদের মধ্যে একজন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটিতে উপস্থিত ছিলেন। আমি দেখতে পেরেছি অনেকেই কিন্তু এই প্রশ্নটি নিয়ে একটু বিব্রত হয়ে গেছে, ব্যতিব্যস্ত হয়েছে। প্রথম কথা, এই আলোচনাটা আমরা আগের প্রশ্ন করেছিলাম। পানি ভাঙতে 2 ফ্যারাডে কারেন্ট লাগে, 1 মোল পানি ভাঙলে 2 ফ্যারাডে কারেন্ট খরচ হয়। তার মানে এই 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করতেও 2 ফ্যারাডে কারেন্ট লাগে। 1 মোল হাইড্রোজেন মানে 22400 ml হাইড্রোজেন এট এসটিপি। তাই আমি বলতে পারি 22400 ml হাইড্রোজেন উৎপন্ন হতে লাগে 2 ফ্যারাডে বা 2 ইনটু 96500 কুলম্ব। তাহলে 500 ml হাইড্রোজেন উৎপন্ন হতে লাগে, আমরা ঐকিক নিয়ম দিয়ে ক্যালকুলেশন করে পেলাম 4308 কুলম্ব কারেন্ট। তো আমি এখনো দেখতে পাচ্ছি তোমরা সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো কমেন্টে দিয়ে যাচ্ছ। যেমন মেহেদি হাসান আকাশ, সুমাইয়া জাফর, তানজিল অনি, তারপরে এই মুহূর্তে লিজা চৌধুরী কারেক্ট অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করলে। আই হোপ তোমরা বইয়ের W is equal to ZIT সহজ অঙ্কগুলো করে করে অভ্যস্ত, ওগুলো পরীক্ষায় আসে। বাট আজকে আমরা ক্লাসটিতে মেইনলি বেসিক জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করেছি, যার মধ্যে একটা মেইন পার্ট ছিল একটা বিক্রিয়া ঘটতে কত কুলম্ব চার্জ লাগবে সেটা বের করা। আমি আশা করছি তোমরা সবাই সেইটুকু বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাস ঠিক 1 ঘন্টা পরেই শুরু হচ্ছে, রাত 9টার সময়। এই 1 ঘন্টা সময় দেওয়া হলো, তোমরা একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আসো। রাত 9টায় আমরা পূর্ণ দমে আবারও ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সো রাত 9টার ক্লাসে তোমাদেরকে পুনরায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। রাত 9টার ক্লাসে দেখা হবে, যখন আমরা ই সেল, ই নোট সেল নিয়ে অনেক বেশি আলোচনা করব। তো আজকের মতো বাই বাই। এইখানেই এই 7টার ক্লাসটি আমরা আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।